চাকরির খোঁজে বারাণসীর রাস্তায় ঘুরতে ঘুরতে ক্ষুধার্ত এক যুবক। পকেটে একটা টাকাও নেই, শুধু চোখে আশা আর মনে অসহায়তা। হঠাৎ গরম মোমোর সুগন্ধে ভেসে আসা এক সাধারণ মেয়ের স্টল। সে চুপচাপ বসে দেখছিল, আর মেয়েটি শুধু একবার তাকিয়েই তার প্লেটে দুটো মোমো রেখে দিল। খেয়ে নাও, টাকা লাগবে না। এক অচেনা মেয়ের এই কথায় যে মানবতা লুকিয়েছিল, সেই রাতেই সে তাকে নিয়ে গেল নিজের ছোট্ট বাড়িতে। কিন্তু এরপর যা ঘটল তা শুধু সাহায্য নয়, এক অজানা অতীতের দরজা খুলে দিল, যেখানে এক ক্ষুধার্ত ছেলে আর এক দয়ালু মেয়ের গল্প হয়ে উঠল সত্যিকারের ভালোবাসা ও সাফল্যের অমর কাহিনী। চাকরির জন্য ঘুরে বেড়ানো এক ক্ষুধার্ত ছেলেকে মোমো বিক্রেতা মেয়ে খাবার খাওয়ালো, কিন্তু এরপর যা হলো, মানবতাও কেঁদে ফেলল। এটি উত্তরপ্রদেশের বারাণসী শহরের একটি সত্য ঘটনা, যেখানে নিখিল নামের একটি ছেলে চাকরির সন্ধানে নিজের বাড়ি থেকে অনেক দূরে এসেছিল, চোখে আশা আর মনে ভয় নিয়ে। কারণ এখন তার কাছে হারানোর মতো আর কিছুই অবশিষ্ট ছিল না, শুধু সেই আশাটি ছাড়া যা তাকে প্রতিদিন এগিয়ে যাওয়ার সাহস দিত। নিখিল প্রতিদিনের মতোই সেদিনও শহরের ভিড়ে ভরা রাস্তায় ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে পড়েছিল। হাতে একটি পুরনো ফাইল ছিল, যাতে তার সমস্ত সার্টিফিকেট রাখা ছিল। সেই সার্টিফিকেটগুলো যার উপর একসময় সে গর্ব করত, কিন্তু আজ সেই কাগজগুলোই তার কাছে বোঝা মনে হতে লাগল। কারণ সব জায়গায় মানুষ তাকে একটাই প্রশ্ন করত, অভিজ্ঞতা আছে? আর প্রতিবারই তার কাছে উত্তরের বদলে শুধুই নীরবতা থাকত, এবং এই নীরবতা ধীরে ধীরে তার আত্মবিশ্বাসকে ভেতর থেকে ভেঙে দিয়েছিল। যাই হোক, সন্ধ্যা হতেই নিখিলের পেটে ক্ষুধার আগুন তীব্র হতে লাগল। সে সকাল থেকে কিছুই খায়নি, পকেটে একটি টাকাও ছিল না, এবং এখন তার পাও জবাব দিতে শুরু করেছিল। তখনই তার নজর একটি ছোট ফাস্টফুডের স্টলের উপর পড়ল, যেখান থেকে গরম গরম মোমোর সুগন্ধ আসছিল, এবং সেই সুগন্ধ যেন তার ভেতরের ক্ষুধাকে আরও জাগিয়ে তুলল। সে ধীরে ধীরে গিয়ে সেই স্টলের পাশে একটি কোণায় বসে পড়ল, কিছু না বলে, কিছু না চেয়ে, শুধু চুপচাপ সেই মোমোগুলো তৈরি হওয়া দেখতে লাগল। তার চোখে এক অদ্ভুত শূন্যতা ছিল, যেন সে শুধু খাবার নয়, বরং জীবনে একটু আশ্রয় খুঁজছিল। সেই স্টলে একটি মেয়ে কাজ করছিল, তার নাম ছিল মীরা। দেখতে সাধারণ, কিন্তু চোখে এক অন্যরকম দৃঢ়তা নিয়ে, যেন জীবন তাকে অনেক কিছু শিখিয়ে দিয়েছিল। সে খুব দ্রুত নিজের কাজে মগ্ন ছিল, কিন্তু হঠাৎ তার নজর সেই কোণায় বসে থাকা নিখিলের ওপর পড়ল, যে গত কয়েক মিনিট ধরে সেখানেই বসেছিল আর বারবার মোমোগুলোর দিকে তাকাচ্ছিল। মীরা কিছু মুহূর্ত তাকে মনোযোগ দিয়ে দেখল, তারপর কিছু না ভেবেই দুটি মোমো একটি প্লেটে রাখল এবং তার দিকে এগিয়ে গেল। তার সামনে প্লেটটি রেখে সে ধীরে ধীরে জিজ্ঞাসা করল, ক্ষুধা পেয়েছে নাকি? নিখিল প্রথমে একটু ঘাবড়ে গেল, যেন কেউ তার অবস্থা ধরে ফেলেছে। কিন্তু তারপর সে আলতো করে মাথা নেড়ে হ্যাঁ বলল, এবং ধীর গলায় বলল, হ্যাঁ, কিন্তু আমার কাছে টাকা নেই। মীরা হালকা হাসল এবং বলল, কোনো ব্যাপার না, খাবার খেয়ে নাও, এটা কোনো বড় কথা নয়। তার গলায় না কোনো অহংকার ছিল, না কোনো অনুগ্রহ দেখানোর কথা, শুধু এক সত্যিকারের মানবতা ছিল, যা শুনে নিখিলের ভেতরে যেন কিছু গলে গেল। সে ধীরে ধীরে প্লেটটি তুলল এবং খেতে লাগল। প্রতিটি গ্রাসের সাথে তার চোখে জল বাড়তে লাগল, কারণ অনেক সময় মানুষকে খাবার নয়, বরং মানবতা বেশি ছুঁয়ে যায়। খেতে খেতে সে তার ফাইলটি নিচে রেখে দিল, এবং তখনই মীরার নজর সেই ফাইলের উপর পড়ল। সে কিছু না বলে ধীরে ধীরে ফাইলটি তুলল এবং খুলে দেখতে লাগল। ভেতরে অনেক সার্টিফিকেট ছিল, ডিগ্রি, মার্কশিট এবং কিছু পুরনো কাগজ, যা এই কথার প্রমাণ ছিল যে নিখিল একসময় একজন ভালো ছাত্র ছিল। কিন্তু যেই মীরার নজর একটি নামের উপর পড়ল, সে কয়েক মুহূর্তের জন্য থেমে গেল। তার চোখে হঠাৎ এক অন্যরকম ভাব চলে এলো। সে ধীরে ধীরে জিজ্ঞাসা করল, তুমি এখানে কেন এসেছ? নিখিল একটি গভীর দীর্ঘশ্বাস নিল এবং বলল, চাকরির সন্ধানে এসেছি, কিন্তু মনে হচ্ছে ভাগ্যে চাকরি নেই। সকাল থেকে সন্ধ্যা হয়ে গেল, কোথাও কিছু পেলাম না। মীরা কিছু মুহূর্ত চুপ থাকল, তারপর সে জিজ্ঞাসা করল, আর এখন কোথায় যাবে? নিখিল হালকা হাসির সাথে বলল, যেখানে জায়গা পাব সেখানেই ঘুমিয়ে পড়ব। বাড়ি যেতে পারব না। মাকে কথা দিয়ে এসেছি যে যতক্ষণ চাকরি না পাব ফিরে যাব না। এই কথা শুনে মীরার মুখে এক গাম্ভীর্য চলে এলো। সে কিছু ভাবল এবং তারপর বলল, যদি তোমার কোনো সমস্যা না থাকে, তবে তুমি আমার সাথে আমার বাড়ি চলতে পারো। যতক্ষণ চাকরি না পাচ্ছ সেখানেই থেকে যেও। এই কথা শুনে নিখিল একেবারে চমকে গেল,
সে বুঝতেই পারছিল না যে কি উত্তর দেবে। একজন অচেনা মেয়ে যে এইমাত্র তার সাথে মিলেছে, সে তাকে নিজের বাড়ি যাওয়ার জন্য বলছে। তার মনে অনেক প্রশ্ন উঠতে লাগল। কেন? কিসের জন্য? এটা কি ঠিক? সে ধীরে ধীরে বলল, আপনি এমন কেন করছেন? মীরা হালকা হাসির সাথে উত্তর দিল, কারণ কখনো কেউ আমারও এভাবেই সাহায্য করেছিল, এবং তোমাকে দেখে আমার তাদের কথা মনে পড়ে গেল। তার কথার মধ্যে একটা সত্যতা ছিল, যা সরাসরি মন পর্যন্ত পৌঁছচ্ছিল। নিখিল কিছু মুহূর্ত তাকে দেখতে থাকল। তারপর সে চোখ নামিয়ে নিল, কারণ এখন তার কাছে মানা করার মতো কোনো শক্ত কারণ ছিল না। আর সত্যিটা তো এটাই ছিল যে তারও একটা আশ্রয়ের প্রয়োজন ছিল। কিছুক্ষণ ভাবার পর সে ধীরে ধীরে বলল, ঠিক আছে, আমি আপনার সাথে চলব। মীরা শুধু হালকা করে মাথা নাড়ল এবং নিজের কাজ গোছাতে লাগল। আর কিছুক্ষণ পর দুজনে একসাথে সেই জায়গা থেকে বেরিয়ে পড়ল। কিন্তু নিখিলের মনে এখনও তোলপাড় চলছিল। সে হাঁটতে হাঁটতে ভাবছিল যে সে ঠিক কাজ করছে কিনা। কারণ সেই শহরে নতুন ছিল এবং কারোর ওপর ভরসা করা তার জন্য সহজ ছিল না। রাস্তা ধীরে ধীরে সরু হতে লাগল। বড় রাস্তাগুলো পেছনে ফেলে এখন তারা ছোট ছোট গলিতে প্রবেশ করেছিল, যেখানে বাড়িগুলো একে অপরের খুব কাছাকাছি ছিল এবং চারদিকে এক অন্যরকম পরিবেশ ছিল। এসব দেখে নিখিলের পা একটু ধীর হয়ে গেল। তার মনে ভয়ও ছিল এবং দ্বিধাও, কিন্তু এখন সে পেছনেও ফিরতে পারছিল না। মীরা সামনে সামনে হাঁটছিল আর নিখিল তার পেছনে, এবং প্রতিটি পদক্ষেপের সাথে তার মনে একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল যে এই রাস্তা কি তাকে কোনো নতুন শুরুর দিকে নিয়ে যাচ্ছে, নাকি কোনো অচেনা মোড়ে ছেড়ে দেবে। আর এই ভাবনার সাথেই সে ধীরে ধীরে সেই সরু গলির শেষ প্রান্তে পৌঁছাল, যেখানে মীরা একটি ছোট দরজার সামনে দাঁড়িয়ে পড়ল এবং দরজা কড়া নাড়তে নাড়তে আওয়াজ দিল, মা, দরজা খোলো। আর দরজা খুলতেই নিখিলের জীবন এমন এক মোড়ে এসে দাঁড়াল যেখান থেকে ফিরে যাওয়া আর সহজ ছিল না। কারণ সামনে দাঁড়িয়ে থাকা এক বৃদ্ধা মহিলার চোখে প্রশ্নও ছিল, আবার আপনত্ব। আর ঠিক সেই এক মুহূর্তেই নিখিল অনুভব করে ফেলেছিল যে এই বাড়িটি ছোট ঠিকই, কিন্তু এর ভেতরের হৃদয় অনেক বড়। বৃদ্ধা মহিলা দরজাটি আরেকটু খুললেন এবং মীরার দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলেন, মা, এ কে? তার গলায় কঠোরতা কম এবং দুশ্চিন্তা বেশি ছিল, যেন তিনি সবকিছু বুঝতে চাইছিলেন। মীরা শান্ত স্বরে বলল, মা, এ হলো নিখিল, চাকরির সন্ধানে এখানে এসেছে। সারাদিন ক্ষুধার্ত ছিল, তাই আমি একে খাবার দিয়েছি এবং ভেবেছি যে যতক্ষণও কাজ না পেয়ে যায় ও আমাদের সাথে থাকতে পারে। মহিলা এক মুহূর্তের জন্য নিখিলকে ওপর থেকে নিচ পর্যন্ত দেখলেন। তার জামাকাপড়ের অবস্থা, মুখের ক্লান্তি এবং চোখের বিষণ্ণতা সবকিছু বলে দিচ্ছিল যে সে সত্যিই সমস্যায় আছে। তারপর তিনি ধীরে ধীরে বললেন, ভেতরে এসো বাবা। এই কথা শুনে নিখিল যেন একটু স্বস্তি পেল। সে ধীরে ধীরে ভেতরে এলো। বাড়িটি খুব ছোট ছিল, একটা ঘর, একটা কোণায় রান্নাঘর এবং একটি ছোট উঠোন, কিন্তু সবকিছু খুব সুন্দরভাবে গোছানো ছিল, যেন কম জিনিসেও শান্তি খুঁজে পাওয়া যায়। নিখিল ইতস্তত করে বলল, আমি এখানে বেশি দিন থাকব না, ব্যাস যতক্ষণ না কোনো কাজ পেয়ে যাই। মহিলা হালকা হাসলেন এবং বললেন, বাবা, থাকার জায়গা দেওয়ার জন্য দিন গোনা হয় না, শুধু মানুষ দেখা হয়। এই কথা শুনে নিখিল চুপ হয়ে গেল, কারণ সে অনুভব করছিল যে তাকে কোনো পরিচয় ছাড়াই এত ভরসা করা হচ্ছে, যা আজকের দিনে অনেক বড় ব্যাপার। মীরা তাকে একটি ছোট ঘর দেখালো, যেখানে একটি বিছানা পাতা ছিল। সে বলল, তুমি এখানে বিশ্রাম করে নাও, খুব ক্লান্ত মনে হচ্ছে। নিখিল মাথা নাড়ল এবং বিছানায় বসে পড়ল। তার শরীরের ক্লান্তি যেন হঠাৎ করেই বেরিয়ে আসতে লাগল, এবং যেই সে চোখ বন্ধ করল, সারাদিনের সমস্ত ঘটনা তার মাথায় ঘুরপাক খেতে লাগল। ক্ষুধা, অসহায়ত্ব এবং তারপর হঠাৎ করে পাওয়া এই সাহায্য। কিন্তু সেই সাথেই একটি প্রশ্ন তার মনে বারবার উঠছিল, শেষমেশ মীরা তার এত সাহায্য কেন করল? শুধু করুণা, নাকি এর পেছনে অন্য কিছুও ছিল? কিছুক্ষণ পর বাইরে থেকে মীরা এবং তার মায়ের ধীর কথাবার্তার আওয়াজ আসতে লাগল। তারা নিজেদের মধ্যে কথা বলছিল। নিখিল পুরো কথা তো শুনতে পাচ্ছিল না, কিন্তু কিছু শব্দ তার কানে পৌঁছাল। কালীচরণ, অনুগ্রহ, একই নাম। এই কথা শুনে নিখিল হঠাৎ করেই সজাগ হয়ে গেল। সে ভাবল, এরা বাবার নাম কেন নিচ্ছে? কিন্তু ক্লান্তি এতটাই বেশি ছিল যে সে বেশি ভাবতে পারল না এবং ধীরে ধীরে ঘুমের দেশে তলিয়ে গেল। পরের দিন সকালে যখন তার চোখ খুলল, তখন জানালা দিয়ে আসা হালকা রোদ তার মুখে পড়ছিল এবং ঘরের বাইরে থেকে চায়ের সুগন্ধ আসছিল। সে উঠে বাইরে এলো তো দেখল যে মীরা তার জন্য চা নিয়ে দাঁড়িয়ে আছে। মীরা হাসি মুখে বলল, নাও, সকালের শুরুটা চা দিয়ে করো। নিখিল চা নিল এবং ধীরে ধীরে পান করতে লাগল।
তার এই সব কিছু একটু অদ্ভুত অবশ্যই লাগছিল, কিন্তু এখন তার ভয় অনেকটাই কমে গিয়েছিল, কারণ এখানেই সে কোনো বিপদ নয় বরং আপনত্ব অনুভব করছিল। কিছুক্ষণ পর সে বলল, আমি আজ আবার চাকরি খুঁজতে যাব। মীরা বলল, হ্যাঁ নিশ্চয়ই যাও, কিন্তু সাহস হারিও না। নিখিল মাথা নাড়ল এবং নিজের কাগজপত্র নিয়ে বেরিয়ে পড়ল। আজ তার পায়ে কিছুটা জোর ছিল, কারণ এখন তার কাছে এমন একটি জায়গা ছিল যেখানে সে ফিরে আসতে পারত। সারা দিন সে আলাদা আলাদা জায়গায় ঘুরতে থাকল, ইন্টারভিউ দিতে থাকল, কিন্তু সব জায়গায় একই উত্তর, অভিজ্ঞতা চাই। আর সন্ধ্যা হতে হতে তার উৎসাহ আবারও ভাঙতে লাগল। ক্লান্ত হয়ে যখন সে বাড়ি ফিরল, তখন মীরার মা জিজ্ঞাসা করলেন, বাবা কিছু পেলে? নিখিল হালকা হাসির সাথে বলল, না এখনও না। মীরাও কিছুক্ষণ পর কাজ থেকে ফিরল। সে নিখিলের মুখের বিষণ্ণতা দেখে নিয়েছিল, কিন্তু কিছু বলার বদলে শুধু এটুকুই বলল, কোনো ব্যাপার না, কাল আবার চেষ্টা করব। এভাবেই দিন কাটতে লাগল, 1 দিন 2 দিন 3 দিন, কিন্তু নিখিল কোথাও চাকরি পেল না। প্রতিদিন তার আশা একটু একটু করে কমতে থাকছিল, এবং তার মুখে ক্লান্তির সাথে সাথে হতাশাও স্পষ্ট দেখা যেতে লাগল। এক সন্ধ্যায় যখন সে খুব বেশি মন খারাপ করে বসেছিল, তখন মীরা তার কাছে এলো এবং বলল, এভাবে চুপ করে থাকলে তো আরও ভারী মনে হবে, চলো বসে কথা বলি। নিখিল প্রথমে তো চুপ রইল, কিন্তু তারপর সে তার কাছে এসে বসল, এবং কিছুক্ষণ নীরবতার পর মীরা নিজের সম্পর্কে বলতে শুরু করল। কিভাবে তার বাবা এক দুর্ঘটনায় মারা গেলেন, কিভাবে তার ভাই সঙ্গ ছাড়ল, এবং কিভাবে সে নিজের মায়ের সাথে মিলে এই জীবন দাঁড় করাল। তার কথার মধ্যে কষ্ট ছিল, কিন্তু একই সাথে এক অদ্ভুত শক্তিও ছিল, যা শুনে নিখিলের মনে হল যে তার নিজের সমস্যাগুলো হয়তো এতটা বড় নয়। তারপর নিখিলও নিজের মনের কথা বলতে শুরু করল, নিজের বাবার অসুস্থতা, জমি বিক্রি হয়ে যাওয়া এবং শেষে সবকিছু হারিয়ে ফেলা। তার কণ্ঠস্বর ধীর ছিল, কিন্তু প্রতিটি শব্দ মন থেকে বেরোচ্ছিল। যেই সে নিজের বাবার নাম নিল, মীরা এবং তার মা দুজনই একদম চুপ হয়ে গেল। তাদের চোখে হঠাৎ জল চলে এলো এবং ঘরের পরিবেশ একদম বদলে গেল। নিখিল ঘাবড়ে গিয়ে জিজ্ঞাসা করল, কি হলো, আপনারা এভাবে কেন দেখছেন? মীরার মা কাঁপা কাঁপা গলায় বললেন, তোমার বাবা, তার নাম কি সত্যিই ওটা? নিখিল অবাক হয়ে বলল, হ্যাঁ, কিন্তু আপনারা কিভাবে জানেন? এ কথা শুনতেই দুজনের চোখ দিয়ে জল বইতে লাগল, এবং সেই মুহূর্তে নিখিল অনুভব করল যে তার জীবনের কোনো পুরনো সম্পর্ক হঠাৎ তার সামনে এসে দাঁড়িয়েছে, এমন একটি সম্পর্ক যা সে এতদিন বুঝতে পারেনি। এবং সেই অজানা সম্পর্কের সত্যতা জানার জন্য তার বুক দ্রুত কাঁপতে লাগল, কারণ যে নামটিকে সে এতদিন শুধু নিজের অতীতের একটি স্মৃতি বলে মনে করত, সেই নামই আজ তার সামনে এক নতুন গল্পের দরজা খুলতে চলেছিল। মীরার মা কাঁপতে কাঁপতে কাছে রাখা খাটিয়ার সাহায্য নিয়ে বসে পড়লেন। তার চোখ দিয়ে অনবরত জল বইছিল, যেন বছরের পর বছর ধরে জমে থাকা কষ্ট আজ বাইরে বেরিয়ে এলো। তিনি নিখিলের দিকে তাকালেন এবং বললেন, বাবা, তোমার বাবা আমাদের কাছে শুধু মানুষ ছিলেন না, তিনি আমাদের কাছে ভগবানের মতো ছিলেন। নিখিল কথা শুনে হতবাক হয়ে গেল। সে কখনো ভাবেনি যে তার বাবার কারো জীবনে এতটা প্রভাব থাকবে। সে ধীরে ধীরে বলল, কিন্তু কিভাবে? মীরা গভীর দীর্ঘশ্বাস নিয়ে বলল, যখন আমাদের বাবা মারা গিয়েছিলেন, তখন আমাদের কাছে আর কিছুই অবশিষ্ট ছিল না, না টাকা, না আশ্রয়, আর কেউ আমাদের সঙ্গ দেওয়ার মতোও ছিল না। মানুষ শুধু উপদেশ দিত, সাহায্য করতে কেউ আসত না। তার গলা ধরে এলো, তবু সে নিজেকে সামলে নিয়ে বলল, সেই সময় তোমার বাবা এসেছিলেন, তিনি আমাদের অবস্থা দেখেছিলেন এবং কিছু না ভেবেই আমাদের সামলে নিয়েছিলেন। এই দোকানটিও তিনিই শুরু করিয়ে দিয়েছিলেন। তিনি বলেছিলেন, পরিশ্রম করলে কখনো অভুক্ত থাকবে না। মীরার মা বললেন, যদি তিনি সেদিন সাহায্য না করতেন, তবে হয়তো আমরা কোথাও ভিক্ষা করছিলাম। বাবা, তিনি আমাদের বেঁচে থাকার অবলম্বন দিয়েছিলেন। এ কথা শুনে নিখিলের চোখও সজল হয়ে এলো। তার নিজের বাবার কথা মনে পড়ে গেল। বাইরে থেকে কঠোর দেখতে, কিন্তু মন থেকে খুব নরম, যিনি সবসময় অন্যদের জন্য কিছু না কিছু করতেন, এবং আজ সেই ভালো মানুষই তার সামনে দাঁড়িয়েছিল। নিখিল ধীর গলায় বলল, আমি জানতাম না যে বাবা এতটা কিছু করেছিলেন। মীরা হাসল। ভালো মানুষরা তাদের কাজের ঢাক পেটায় না, ব্যাস চুপচাপ কারো জীবন বদলে দেয়। সেই রাতে তিনজনে অনেকক্ষণ বসে রইল, গল্প করতে থাকল, কিন্তু সেই রাতের পর নিখিলের ভেতরে কিছু একটা বদলে গিয়েছিল। এখন তার মনে হচ্ছিল যে সে এখানে অতিথি নয়, বরং এই বাড়িরই একটি অংশ। পরের দিন সকালে যখন নিখিল উঠল, তখন তার মুখে বিষণ্ণতা নয়, এক নতুন চিন্তাভাবনা ছিল।
সে নিজেকে বলল, এখন আমাকে এই বিশ্বাস ভাঙতে দেওয়া যাবে না। সে সেদিনও চাকরি খুঁজতে বের হল, কিন্তু সন্ধ্যা পর্যন্ত একই পরিণতি, না চাকরি না আশা। কিন্তু আজ সে আগের মতো ভেঙে পড়েনি, কারণ এখন তার কাছে একটি কারণ ছিল। সন্ধ্যায় যখন সে মীরার স্টলে পৌঁছাল, তখন সে দেখল যে মীরা একাই সবকিছু সামলাচ্ছে, খদ্দের, খাবার, টাকা, এবং তার মুখে ক্লান্তি স্পষ্ট ছিল। নিখিল কিছুক্ষণ দেখতে থাকল, তারপর বলল, আমি সাহায্য করে দিই। মীরা বলল, না, তুমি ক্লান্ত, বিশ্রাম করো। নিখিল হাসল, এখন বিশ্রাম নয়, কাজ করতে হবে। সে না থেমে কাজে লেগে পড়ল, প্লেট দেওয়া, বাসন পরিষ্কার করা, খদ্দেরদের সামলানো। শুরুতে দ্বিধা ছিল, কিন্তু ধীরে ধীরে সব শিখে গেল। রাতে মীরা বলল, আজ কাজটা সহজ মনে হচ্ছে। নিখিল বলল, কাজ ভাগ করে নিলে তো সহজ হয়েই যায়। সেই দিনের পর নিখিল রোজ সাহায্য করতে লাগল, সকালে চাকরি খুঁজত এবং সন্ধ্যায় স্টলে কাজ করত, কিন্তু ধীরে ধীরে সেই কাজে শান্তি পেতে লাগল। একদিন সে বলল, যদি আমি সারাদিন এই কাজটাই করি? তবে মীরা জিজ্ঞেস করল, মানে? নিখিল বলল, চাকরি খুঁজতে খুঁজতে ক্লান্ত হয়ে পড়েছি, কিন্তু এখানে মনে হচ্ছে কিছু একটা করতে পারব। মীরা বলল, ঠিক আছে, কিন্তু বেশি টাকা দিতে পারব না। নিখিল হেসে ফেলল, আমি টাকার জন্য করছি না। এরপর দুজনে মিলে কাজ শুরু করল। নিখিল পরিষ্কার পরিচ্ছন্নতা, ব্যবহার এবং মানের দিকে নজর দিল, এবং ধীরে ধীরে ভিড় বাড়তে লাগল। মানুষ বলতে লাগল এখানকার খাবার খাদর এবং পরিষ্কার, এবং এটাই তাদের পরিচয় হয়ে দাঁড়াল। দিন মাসে পরিণত হল, এবং তাদের ছোট স্টলটি একটি বিখ্যাত জায়গায় পরিণত হল। মীরা একদিন জিজ্ঞেস করল, তুমি এসব কিভাবে করলে? নিখিল হাসল, যা ভালো দেখায় সেটাই বিক্রি হয়। এখন দুজনেই একে অপরকে বুঝতে শুরু করেছিল। কিছু না বলেই সব বুঝে যাওয়া এক বিশেষ সম্পর্ক তৈরি হয়ে গিয়েছিল, কিন্তু দুজনেই তাকে নাম দিতে ভয় পেত। সময় বয়ে চলল, এবং 1.5 বছরে তাদের স্টলটি একটি বড় রেস্তোরাঁয় পরিণত হল। আয়ও বেড়ে গেল এবং লোকজনও। নিখিল বাড়িতে টাকা পাঠাতে শুরু করল, এবং তার মায়ের মনে হতে লাগল যে সবকিছু ঠিক হয়ে যাচ্ছে। তখনই একদিন তার ফোন এলো, যাতে তিনি এমন কথা বলে দিলেন যা নিখিলের বুকের ধুকপুকানি বাড়িয়ে দিল, কারণ সেই একটি বাক্য তার মনে চলতে থাকা সমস্ত না বলা অনুভূতিকে যেন সামনে এনে দাঁড় করিয়ে দিল। ফোনে তার মায়ের গলা ভেসে এলো, বাবা, এবার তুই বাড়ি ফিরে আয়, আমরা তোর জন্য একটা ভালো মেয়ে দেখেছি, এবার তোর বিয়ে দিয়ে দেওয়া উচিত। এ কথা শুনতেই নিখিল কয়েক মুহূর্তের জন্য চুপ হয়ে গেল। তার কাছে উত্তর তো ছিল, কিন্তু শব্দ ছিল না, কারণ তার মনে যা চলছিল তা সে তার মাকে সেই মুহূর্তে বলতে পারত না। আর তখনই তার নজর সামনে দাঁড়িয়ে থাকা মীরার উপর পড়ল, যে একটু দূরে দাঁড়িয়ে সবকিছু শুনছিল, এবং তার মুখের হাসি হঠাৎ কোথাও হারিয়ে গিয়েছিল। নিখিল ধীরস্বরে বলল, মা, আমি আপনার সাথে পরে কথা বলছি, এবং ফোন কেটে দিল। কিছুক্ষণ সেখানে নীরবতা ছেয়ে রইল, যেন বাতাসও থেমে গিয়েছে, এবং তারপর নিখিল মীরার দিকে তাকাল, যে এখন তার থেকে চোখ সরিয়ে নিচ্ছিল। তার চোখে জল স্পষ্ট দেখা যাচ্ছিল, কিন্তু সে নিজেকে সামলানোর চেষ্টা করছিল। নিখিল ধীরে ধীরে তার কাছে গেল এবং বলল, মীরা, কি হল? মীরা তার দিকে না তাকিয়ে বলল, কিছু না, তুমি বাড়ি যাও, তোমার মা অপেক্ষা করছেন। নিখিল তার হাত ধরে ফেলল এবং বলল, আমাকে সত্যিটা জানতে হবে, তোমাকে আমার দিব্যি, বলো কি হয়েছে। এ কথা শুনতেই মীরা নিজেকে সামলাতে পারল না। সে ফিরে তার দিকে তাকাল, এবং তার চোখ থেকে জল গড়িয়ে পড়তে লাগল। তার গলা কাঁপছিল। আমি কখনো ভাবিনি যে আমার তোমার প্রতি ভালোবাসা তৈরি হবে, কিন্তু হয়ে গেছে। আর যখন আমি শুনলাম যে তোমার বিয়ের কথা চলছে, তখন আমার পক্ষে এটা সহ্য হল না। তার কথাগুলো সোজা নিখিলের হৃদয় পর্যন্ত পৌঁছাল, কারণ সে যা অনুভব করছিল মিয়াও ঠিক সেটাই অনুভব করছিল। ব্যাস তফাৎ এটুকুই ছিল যে আজ সেই কথাটা বাইরে বেরিয়ে এসেছিল। মীরা নিজের চোখের জল মুছতে মুছতে বলল, কিন্তু তুমি চিন্তা করো না, আমি তোমাকে আটকাব না। তুমি যেখানে খুশি পাও সেখানেই বিয়ে করো, আমি তোমার জন্য সবসময় খুশি থাকব। এইটুকু বলে সে যেতে লাগল, কিন্তু এবার নিখিল তাকে যেতে দিল না। সে তার হাত আরও শক্ত করে চেপে ধরল এবং বলল, এত সহজে তোমাকে যেতে দিই? মীরা অবাক হয়ে তার দিকে তাকাল, এবং নিখিল প্রথমবারের মতো নিজের মনের কথা খুলে বলল, মীরা, আমারও তোমার প্রতি ভালোবাসা তৈরি হয়েছে, অনেক আগে থেকেই। কিন্তু আমি ভয় পেতাম যে তুমি আবার এটা না ভাবো যে আমি তোমার উপকারের ঋণ শোধ করছি। মীরার চোখে এক আশার আলো ফুটে উঠল, এবং সে ধীর বলায় জিজ্ঞেস করল, সত্যি? নিখিল হাসতে হাসতে বলল, হ্যাঁ, সত্যি, এবং এখন আমি আর কিছুই লুকাতে চাই না। সেই মুহূর্তে দুজনের মধ্যে যে দূরত্ব ছিল তা শেষ হয়ে গেল, এবং দুজনে নিজেদের সম্পর্ককে একটি নাম দিয়ে দিল, ভালোবাসা। এরপর নিখিল তার মাকে ফোন করল
এবং সব কিছু সত্যি সত্যি বলে দিল, মীরার সম্পর্কে, তার সংগ্রামের সম্পর্কে এবং নিজেদের ভালোবাসার সম্পর্কে। কিছুক্ষণ তার মা চুপ রইলেন। তারপর তিনি বললেন, বাবা, যে মেয়ে খারাপ সময়ে তোর পাশে দাঁড়িয়েছে তার চেয়ে ভালো জীবনসঙ্গী আর কেউ হতে পারে না। যদি তুই খুশি থাকিস তবে আমাদের কোনো আপত্তি নেই। এ কথা শুনে নিখিলের চোখে খুশির জল চলে এলো, কারণ এখন তার আর কারো কাছে কিছু লুকোনোর দরকার ছিল না। কিছুদিন পরই দুই পরিবার মিলল এবং কোনো লোক দেখানো ছাড়াই খুব সাধারণভাবে তাদের বিয়ে ঠিক হয়ে গেল। না বেশি খরচ, না হইচই, ব্যাস নিজেদের মানুষদের মধ্যে একটি সত্যিকারের সম্পর্ক জুড়ে গেল। বিয়ের পর নিখিল নিজের মা ও বোনকে শহরে নিয়ে এলো, আর মীরার মাও তাদের সাথে থাকতে লাগলেন। এখন সেই ছোট্ট ঘরটি একটি বড় পরিবারে বদলে গিয়েছিল, যেখানে চারদিকে শুধু আপনত্ব ছিল। সময়ের সাথে তাদের রেস্তোরাঁ আরও সামনের দিকে এগিয়ে যেতে লাগল, কিন্তু তারা কখনো নিজেদের শুরুটাকে ভুলে যায়নি। সেই ছোট্ট স্টল, সেই সংগ্রামের দিনগুলো আর সেই প্রথম দেখা, সব কিছুই তাদের মনে সবসময় বেঁচেছিল। নিখিল নিজের বোনের বিয়েও খুব ভালোভাবে দিল এবং দুই মায়ের খেয়াল রাখল, আর মীরা আগের মতোই প্রতিটি বিপদে তার পাশে দাঁড়িয়ে রইল। এখন তাদের জীবনে না কোনো কমতি ছিল, না কোনো অসম্পূর্ণতা, কারণ তারা এটা বুঝে গিয়েছিল যে সত্যিকারের খুশি বড় বড় স্বপ্নে নয়, বরং সেই সম্পর্কগুলোর মধ্যে থাকে যারা খারাপ সময়ে পাশে থাকে। আর এইভাবে এক ক্ষুধার্ত ছেলে আর এক দয়ালু মেয়ের ছোট্ট দেখা এক এমন গল্প লিখে দিল, যার মধ্যে সংগ্রাম ছিল, উপকার ছিল এবং সবকিছুর ঊর্ধ্বে ছিল সত্যিকারের ভালোবাসা। এই গল্প থেকে এটাই শিক্ষা মেলে যে সত্যিকারের সাহায্য কখনো বৃথা যায় না, এবং যে মানুষ খারাপ সময়ে সঙ্গ দেয় সেই সত্যিকারের সম্পর্ক তৈরি করে। সেই সাথে পরিশ্রম এবং সঠিক চিন্তাভাবনা ছোট শুরুকেও বড় সফলতায় বয়ে নিতে পারে। কিন্তু এবার আপনারা বলুন, যদি আপনারা নিখিলের জায়গায় থাকতেন তবে কি আপনারা কোনো অচেনা মেয়ের সাথে তার বাড়ি চলে যেতেন, নাকি ভয়ের কারণে মানা করে দিতেন? আর যদি আপনারা মীরার জায়গায় থাকতেন তবে কি আপনারাও এক অচেনা ছেলের ওপর এতটা ভরসা করে তার সাহায্য করতেন? কমেন্টে অবশ্যই জানাবেন যে আপনাদের কোন চরিত্রটি বেশি শক্তিশালী লেগেছে, নিখিল নাকি মীরা, এবং কেন। আর যদি গল্পটি মন ছুঁয়ে গিয়ে থাকে তবে ভিডিওটিতে লাইক করবেন, স্টোরি বাই একে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং এমনই মন ছুঁয়ে যাওয়া গল্পগুলোর জন্য যুক্ত থাকবেন। আবার দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ নিজের খেয়াল রাখবেন।